পাচ্ছি না, কোন দলে ছিল? শুভেন্দু অধিকারী তৃণমূলের হয়ে অত্যাচার করেছে, হ্যাঁ কি না? যে শুভেন্দু অধিকারী তৃণমূলের হয়ে অত্যাচার করলো সেই শুভেন্দু অধিকারী বিজেপিতে গিয়ে সৎ হয়ে গেছে, সাধু হয়ে গেছে? হয়নি তো। দেখেছেন না আপনারা, হাত পেতে টাকা নিচ্ছিল, বিজেপিতে ওয়াশিং মেশিনে ধুলে সে একদম ভালো মানুষ হয়ে গেছে? হয়নি তো। তাহলে বিজেপিকে দিয়ে তৃণমূলকে আটকানো যাবে না। যতগুলো বিজেপি দেখবেন সব কটা তৃণমূল থেকে গেছে। আমরা বলি ওই দেখবেন ছেলেমেয়েরা ভালো খাতায় লেখার আগে রাফ করে না, অন্য একটা খারাপ খাতায় লেখে, তারপর ভালো খাতায় লেখে। তৃণমূলটা আসলে বিজেপির লোকের জন্য ওই রকম। ওরা প্রথমে তৃণমূল জয়েন করে, চুরি করা, ডাকাতি করা, খুন করা, মার্ডার করা শেখে। যেই পাকা চোর ডাকাত হয়ে যায় অমনি বিজেপিতে গিয়ে নেতা হয়ে যায়। যত বড় ডাকাত তত বড় বিজেপির নেতা, যত বড় তৃণমূলের চোর তত বড় বিজেপির নেতা। কোনো পার্থক্য নাই এদের মধ্যে। দেখুন না বিজেপির ওই ফার্স্ট অর্ডার যাকে বলে, যারা যারা আছে বেশিরভাগ তারা সব তৃণমূল থেকে গেছে। মুকুল, শুভেন্দু, রাজীব ব্যানার্জি কিছুদিন আগে গেছিল। ওদের মধ্যে আবার দরজাটা খোলা, আপনি যখন তখন আইতে যাইতে পারবেন। আজকে মনে হলো দিদি খারাপ, কাঁদতে কাঁদতে চলে গেলেন বিজেপিতে, আবার কালকে মনে হলো না দাদা খারাপ, আবার কাঁদতে কাঁদতে ফিরে আসবেন। কোথাও কোনো অসুবিধা নেই। মনে আছে তো আমাদের মমতা ব্যানার্জি বলেছিলেন নির্বাচনের আগে যে রাজীব ব্যানার্জি বনমন্ত্রী, তিনি নাকি অনেক টাকার দুর্নীতি করেছেন। তাহলে অত টাকার যখন দুর্নীতি করেছেন সেই লোকটাকে আবার আপনি রাজনীতিতে আপনার দলে নিলেন কেন? তাড়িয়ে দিতে পারতেন তো, বলতেন তো দুর্নীতিবাদদের কোনো জায়গা আমাদের নেই। আসলে এই সততার প্রতীক কথাটা মমতা ব্যানার্জি মুখেই বলেন। চুরি না করলে, ডাকাতি না করলে, কাটমানি না খেলে তৃণমূল হওয়া যায় না, দিদির অনুগামী হওয়া যায় না। দিদির অনুগামী হওয়ার জন্য চুরি করা, ডাকাতি করা, চোর ডাকাত হওয়াটা বাঞ্ছনীয়। বদলাতে হবে। বিজেপি আমাকে আপনাকে ধর্মের নামে ভাঙবে, তৃণমূল আমাকে আপনাকে ধর্মের নামে ভাঙবে। আর ওদের বিরুদ্ধে আমাদের কি আছে? আমাদের টাকা নাই, পয়সা নেই, পুলিশের কাছে ফোন করে ধমকি ধামকি দেবো তারও কোনো উপায় নেই। তবে এইটুকু আমি জানি, এখানে যে মানুষ বসে আছেন সেই মানুষের বুকে বুক ভরা ভালোবাসা আছে, বুক ভরা সাহস আছে। ওদের গুলির মুখে, ওদের লাঠির মুখে আমাদের ভালোবাসা থাকবে, ওদের গুলির মুখে, ওদের লাঠির মুখে আমাদের জেদ থাকবে। আমি যখন দিল্লিতে পড়তাম, আমার মনে আছে জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটিতে এই এনআরসি সিএ বিরোধী আন্দোলন হচ্ছে। ছেলেমেয়েরা পোস্টার নিয়ে, হাতে ব্যানার নিয়ে, স্লোগান নিয়ে তারা মিছিল করছেন। বিজেপির একটি ছেলে সে বন্দুক নিয়ে ঢুকে পড়েছে, বন্দুক ইচিয়ে লোককে বলছে যে এক্ষুনি তোমাকে গুলি করে দেবো। গুলি করেও ছিল সে। একটি ছেলে, গাড়িওয়ালা ছেলে, গেঞ্জি পরা, তার উপরে জ্যাকেট পরা ছেলে, সে দুহাত তুলে ওর দিকে এগিয়ে যাচ্ছে আর বারবার ওকে বলছে তুমি কেন এমন করছো? তোমার যদি রাগ হয় তুমি আমাদের সাথে কথা বলো। ও গুলি করেছে, ছেলেটার হাতে গুলি লেগেছে, তবুও ছেলেটা থামেনি, দু বাহু প্রশস্ত করে ওর দিকেও এগিয়ে গেছে। আমরাও বলতে চাই, ওই বিজেপি তৃণমূলের কাছে গুলি ধরা লোক আছে, বন্দুক ধরা লোক আছে, আর আমাদের কাছে টান টান করা সিনা আছে। দেখি কার কত জোর। তোমার গুলির জোর বেশি না, আমাদের টান টান করা সিনার জোর বেশি। দেখি আমরা 11 সালের পর থেকে বিভিন্ন জায়গায় আমাদের লোককে ওরা মিথ্যা মামলায় ফাঁসিয়েছে, জেলের মধ্যে ঢুকিয়েছে, বন্ধ করে রেখেছে। শেষ করতে পেরেছে নাকি আমাদের? জেল থেকে বেরিয়ে এসে আবার আমরা ওই স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের কথা সোচ্চারে বলেছি। ঘর পুড়িয়ে দিয়েছে, ঘর জ্বালিয়ে দিয়েছে, শেষ করতে পারেনি তো। এই পশ্চিম মেদিনীপুরের লড়াইয়ের মাটি, আন্দোলনের মাটি। আমার মনে পড়ে যাচ্ছে চাইপাট কলেজের কথা। যখন সারা বাংলা জুড়ে নির্বাচনে বামপন্থীরা ভারতের ছাত্র ফেডারেশন দাঁত কাটতে পারছে না, সারা বাংলা জুড়ে যখন ভারতের ছাত্র ফেডারেশন করার জন্য পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, কলেজে কলেজে আমাদের কমরেডরা মার খাচ্ছেন, এই পশ্চিম মেদিনীপুরের চাইপাট জেলা আমাদের দেখিয়েছিল, চাইপাট কলেজ আমাদের দেখিয়েছিল, চোখে চোখ রেখে লড়াই করলে ভারতের ছাত্র ফেডারেশন করতে পারে না এমন কোনো কাজ নেই। আমি আমার চাইপাট কলেজের সমস্ত কমরেডদের, সমস্ত সাথীদের লাল সালাম জানাই। আপনারা আমাদের স্বপ্ন দেখিয়েছেন ওই 11 সালের পর থেকে কি করে লড়াই করতে হয়, কি করে দাঁতে দাঁত চেপে পড়ে থাকতে হয়। আমাকে আপনাকে পক্ষ নিতে হবে। আমি আমার কথা দীর্ঘায়িত করব না। মীনাক্ষী চলে এসছেন, মীনাক্ষী এর পরে বলবেন। কিন্তু যে কথা বলে শেষ করার, আগামী 22 তারিখ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আবার এই হিন্দু, মুসলমান, মন্দির, মসজিদ নিয়ে ওরা মাতিয়ে রাখতে চাইবে। ওরা রামের কথা বলবে, ওরা রাম মন্দিরের কথা বলবে, ওরা অযোধ্যার কথা বলবে। আমিও রামের কথা আর অযোধ্যার কথা বলেই শেষ করব। আপনাদের মনে থাকবে 2019 সাল সারা ভারত জুড়ে অখিল ভারতীয় কিষাণ সভা, কৃষক সভার নেতৃত্বে মিছিল হয়েছে। দিল্লিতে সেই মিছিল এসে পৌঁছেছে। তাতে একজন বৃদ্ধ মানুষ আসছেন, যার
আপনার ওপর AI কেস বড় বড় করে লেখা। তাকে একজন এই মিডিয়ার বন্ধু জিজ্ঞেস করেছেন যে আপনার বাড়ি কোথায়, আপনি কেন এখানে এসেছেন? সেই ভদ্রলোক উত্তর দিয়েছেন আমার বাড়ি অযোধ্যায়। তাকে জিজ্ঞেস করা হয়েছে আরে অযোধ্যায় তো রাম জন্মভূমি মুভমেন্ট চলছে, রাম মন্দির হচ্ছে, আপনি সেই সব মিছিল ছেড়ে এই লাল ঝান্ডার মিছিলে কি করছেন, বামপন্থীদের মিছিলে কি করছেন? ওই ভদ্রলোক হেসে বলেছেন আমি তো রাম ভক্ত, আমার বাড়িতে রামের পুজো হয়, আমি দিনে দুবার করে রাম লক্ষণ সীতা মাইয়ার পূজা করি, কিন্তু আমি এইটুকু তো বুঝেছি পেটে খাবার না থাকলে আসলে ধর্ম পালন তো মেটা টাকা না থাকার কারণে পড়াশোনা করতে পারছিল না। আমি তো দেখিনি কোনো বিজেপি ওয়ালাকে, কোনো ভগবা ঝান্ডাধারীকে আমার বাড়িতে এসে বলতে জয় শ্রীরাম, তুমিও হিন্দু আমিও হিন্দু, তোমার ঘামের দামের জন্য, তোমার ধানের দামের জন্য আমি লড়বো, শুনিনি তো। আমি তো শুনিনি কোনো ভগবা ঝান্ডিদারা বালিকে আমাদের বাড়িতে এসে বলতে তোমার বাড়ির ছেলেটা মেয়েটা কাজ পাচ্ছে না, তুমিও হিন্দু আমিও হিন্দু।